শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে কাজ করেছি। আজকে আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কাজ করব। চলো শুরু করা যাক। আমাদের তড়িৎ ঋণাত্মকতাটা কি দেখো। তড়িৎ ঋণাত্মকতা হলো, দেখো তার আগে একটু বলে নিই, আমি এর আগে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমাদের দুই ধরনের ধর্ম আছে, একটা হলো অ্যাটমিক, একটা হলো নন অ্যাটমিক। অ্যাটমিক মানে যে ধরনের ধর্মগুলোকে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটা পরমাণুর দরকার হয়, তাদেরকে আমরা অ্যাটমিক ধর্ম বলি। এর আগে যে আমরা আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি পড়েছি, দুটাই ছিল আমাদের অ্যাটমিক ধর্ম। সেখানে আমাদের একটা মাত্র পরমাণু নিয়ে চিন্তা করা হয়েছে এবং একটা মাত্র পরমাণু নিয়েই আমরা সেখানে আলোচনা করছি। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা এটা হলো পরমাণুর একটা নন অ্যাটমিক ধর্ম। তার মানে এই তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করতে গেলে আমাদের একাধিক পরমাণু এখানে চিন্তা করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো তড়িৎ ঋণাত্মকতা মূলত কি দেখো, এখানে অবশ্যই সমযোজী বন্ধন লাগবে, একাধিক পরমাণু। আমি আগে একটু লিখে নিই, একাধিক পরমাণু লাগবে। এখানে লাগবে আমাদের কি, একাধিক পরমাণু থাকতে হবে এখানে অবশ্যই, ঠিক আছে। তো এখানে নাম্বার 2, এই যে একাধিক পরমাণু, এর মধ্যে যখন একটা সমযোজী বন্ধন তৈরি হবে, কি বন্ধন তৈরি হবে, সমযোজী বন্ধন তৈরি হবে, ঠিক আছে। এখন এই যে সমযোজী বন্ধনে কি থাকে, অবশ্যই বন্ধন ইলেকট্রন থাকে। সমযোজী বন্ধন এর বন্ধন ইলেকট্রন মেঘকে ক্লাউড, ইলেকট্রন ক্লাউড, বুঝতে পারছো ব্যাপারটা। ইলেকট্রন ক্লাউড কোথায় আছে, যেখানে বন্ধনটা হয়েছে, সমযোজী বন্ধনটা যেখানে হয়েছে, সেই যে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে। এই ইলেকট্রন ক্লাউডকে কোনো পরমাণু ওই ইলেকট্রন ক্লাউডের প্রতি যে আকর্ষণটা প্রদর্শন করবে, এখানে জাস্ট একটা আকর্ষণ, যে আকর্ষণটা প্রদর্শন করবে, ওই আকর্ষণটাকেই আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। আমি আবার বলি, সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী যে পরমাণুগুলো থাকবে, সেই পরমাণুগুলো কি করবে, ওই যে সমযোজী বন্ধনটা হয়েছে, সেই সমযোজী বন্ধনের ইলেকট্রনের প্রতি ওই পরমাণুগুলোর যে আকর্ষণ, সেই আকর্ষণটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। ব্যাপারটা হলো এরকম, ধরো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বললাম, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে দেখো হাইড্রোজেনটা অধাতু, ক্লোরিনটাও অধাতু। তাহলে দেখো এখানে কিন্তু একাধিক পরমাণু, আমি যেখানে বলছি একাধিক পরমাণু থাকবে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যাটা করতে গেলে সেখানে একাধিক পরমাণু লাগবে। তো এখন এখানে দেখো এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা অধাতু, এদের মধ্যে এই যে বন্ধনটা আছে না, এই বন্ধনটা হলো কি বন্ধন, একটা সমযোজী বন্ধন। তাহলে এই যে বন্ধনের যে ইলেকট্রন ক্লাউড আছে, এই যে বন্ধনের এখানে যে ইলেকট্রন ক্লাউড আছে, এই ইলেকট্রন ক্লাউডগুলোকে এই হাইড্রোজেনের পরমাণুটা এই ইলেকট্রন ক্লাউডকে যে আকর্ষণটা ফিল করে, আবার এই ক্লোরিন পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, ধনাত্মক যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা এই বন্ধনের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণটা ফিল করে, ওই আকর্ষণটাই হলো যে মূলত কি, তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছো ব্যাপারটা। তো এখন এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে দেখা যাচ্ছে যে ক্লোরিন আংশিক নেগেটিভ হয়, হাইড্রোজেন আংশিক পজিটিভ হয়। তাহলে এই যে আংশিক নেগেটিভ আর আংশিক পজিটিভ, এটা দ্বারা কি বোঝানো হয়, এই যে ইলেকট্রন, দেখো এই ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনেরও চাহিদা আছে বা আকর্ষণ আছে, আবার ক্লোরিনেরও আকর্ষণ আছে, বুঝতে পারছো। কিন্তু এখানে ক্লোরিনের আকর্ষণটা বেশি, তাই এখানে আমরা এটাকে আংশিক নেগেটিভ দিলাম। আর এখানে পজিটিভ মানে কি, পজিটিভ মানে বোঝানো হয়নি যে আকর্ষণ নাই, এখানে বোঝানো হয়েছে আকর্ষণটা কম। কার তুলনায় কম, ক্লোরিনের তুলনায় কম। বুঝতে পারছো ব্যাপারটা। তো এই যে বন্ধনের ইলেকট্রনের প্রতি, কিন্তু আমি আবার বলি, এই বন্ধনের ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনেরও চাহিদা আছে বা আকর্ষণ আছে, ক্লোরিনেরও আকর্ষণ আছে। এই দুইটারই আকর্ষণ, এই আকর্ষণটাই হলো মূলত কি, তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু এখানে আমাদের একটা নেগেটিভ হয়েছে, একটা আংশিক পজিটিভ হয়েছে। এর কারণটা কি, কারণটা হলো এই আকর্ষণটা যে বেশি প্রদর্শন করবে তাকে আমরা ডেল্টা নেগেটিভ দ্বারা প্রকাশ করব, আর এই আকর্ষণটাকে যে কম প্রদর্শন করবে এই তুলনামূলক আলোচনায়, তখন সেটাকে আমরা ডেল্টা পজিটিভ বলবো। কি ব্যাপারটা ক্লিয়ার আশা করি। তাহলে এটাই ছিল আমাদের কি, তড়িৎ ঋণাত্মকতা। তার মানে সমযোজী বন্ধনের ইলেকট্রনের প্রতি
সমযোজী বন্ধনের যে বন্ধন ইলেকট্রন, এই বন্ধন ইলেকট্রনের প্রতি ওই বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু যে আকর্ষণ ফিল করে, ওই আকর্ষণটাকেই মূলত আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। তো এখানে আমাদের এই যে তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি এর মধ্যে একটু তফাৎ আছে, সেই তফাৎটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির মধ্যে তফাৎটা একটু দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা এখানে লিখলাম ইলেকট্রন আসক্তি, আর এই পাশে লিখলাম আমরা তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এখন নাম্বার 1 তফাৎগুলো কোথায় কোথায় দেখো। দেখো, ইলেকট্রন আসক্তি এটা হলো পরমাণুর একটা নিজের একটা ধর্ম। এটা হলো যে কি, এটা ব্যাখ্যা করতে গেলে একটা পরমাণু দরকার। ঠিক আছে, এখানে আমাদের একক পরমাণু দরকার, একক পরমাণু দরকার। কিন্তু এখানে আমাদের একক পরমাণু দিয়ে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে কি হতে হবে, একাধিক পরমাণু লাগবে। তড়িৎ ঋণাত্মকতাটা ব্যাখ্যা করতে গেলে আমাদের কি লাগবে, একাধিক পরমাণু লাগবে। এটা হলো অ্যাটমিক প্রপার্টিজ, বুঝতে পারছো ব্যাপারটা? এটা হলো যে কি অ্যাটমিক প্রপার্টিজ, কিন্তু এটা হলো তড়িৎ ঋণাত্মকতাটা হলো যে কি একটা নন অ্যাটমিক প্রপার্টিজ। কি বুঝতে পারছো ব্যাপারটা? এইগুলো 1 নম্বর আমাদের তফাৎ। নাম্বার 2 যেটা মূল জিনিস, দেখো ইলেকট্রন আসক্তি মানে কি, এখানে ইলেকট্রনটা একদম ফুলভাবে মানে পরিপূর্ণভাবে এখানে ইলেকট্রনটা আসবে, এখানে ইলেকট্রন গ্রহণ হবে, এখানে ইলেকট্রন মানে নতুন ইলেকট্রন সম্পূর্ণরূপে গৃহীত হবে। আমি ব্যাপারটা কিভাবে লিখি, নতুন ইলেকট্রন সম্পূর্ণরূপে গৃহীত হবে মানে এখানে ইলেকট্রনের গ্রহণটা একদম 100% ভাবে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এটা 1 নম্বর। কিন্তু তড়িৎ ঋণাত্মকতাতে ইলেকট্রনের প্রতি জাস্ট একটা আকর্ষণ ফিল করবে। এখানে কিন্তু ইলেকট্রন কিন্তু এখানে গ্রহণ হবে না, এখানে শুধুমাত্র বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রদর্শিত হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এখানে জাস্ট একটা আকর্ষণ, আর এটা হলো যে কি এখানে নতুন ইলেকট্রন সম্পূর্ণরূপে কি হবে, গৃহীত হবে। এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এখানে ইলেকট্রনটা পরিপূর্ণভাবে তার মানে কক্ষপথে প্রবেশ করবে। এখানে কিন্তু ওই যে জাস্ট আমাদের যে সমযোজী বন্ধনের যে ইলেকট্রন দুইটা আছে, সেই ইলেকট্রন যে মেঘ, সেই ক্লাউডগুলোর প্রতি কোনো একটা পরমাণু একটু বিশেষভাবে কি হয়, আকর্ষিত হয়। বাট ওই ইলেকট্রনগুলো ওই পরমাণুর মানে অভ্যন্তরে প্রবেশ করে না, বুঝতে পারছো? মানে ওই ইলেকট্রনগুলো ওই পরমাণুটার হয়ে যায় না, সুনির্দিষ্ট কোনো পরমাণুর হয়ে যায় না এই তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রনটা সম্পূর্ণরূপেই পরমাণুটার এগেনস্টে চলে আসে, বুঝতে পারছো আশা করি? ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই হলো আমাদের মূলত মেইন হলো যে আমার যে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে মূল যে তফাৎ সেটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, যে সকল নিয়ামকের উপর নিয়ামক দ্বারা তড়িৎ ঋণাত্মকতাকে ব্যাখ্যা করা যায়। দেখো নিয়ামকগুলো কি কি, নাম্বার 1 নিয়ামকগুলো হলো পরমাণুর আকার। আচ্ছা, পরমাণুর আকারের ব্যাপারটা কি দেখো, পরমাণুর আকারটা হলো এরকম। দেখো, পরমাণুর আকার যদি ছোট হয় আর পরমাণুর আকার যদি বড় হয়, তখন কি হয়? যেই পরমাণুটার আকারটা বড়, ওই পরমাণুর নিউক্লিয়াস আর মানে ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটাকে সে টান দেবে সে তো অবশ্যই বহিস্থ কক্ষপথে থাকবে। যেহেতু সমযোজী বন্ধন, সেখানে ইলেকট্রনটা অবশ্যই বহিস্থ কক্ষপথে থাকবে। তাহলে এখন এখানে আকার বড় হলে বন্ধনকৃত ইলেকট্রনের সাথে, এই ইলেকট্রনটাকে আমরা বলবো বন্ধনকৃত ইলেকট্রন।
বন্ধনকৃত ইলেকট্রন। তাহলে বন্ধনকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কি হবে? বেশি হবে। তাহলে দূরত্ব বেশি হলে আকর্ষণটা কমে যাবে, কিন্তু বন্ধনকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কম হবে কখন? যদি পরমাণুর আকার ছোট হয়। তাহলে পরমাণুর আকার ছোট হলে বন্ধনকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কম, আকর্ষণ বেশি, তার মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে ইলেকট্রোনেগেটিভিটির মান কি হবে? বেশি হবে। আর এখানে ইলেকট্রোনেগেটিভিটির মান কি হবে? কম হবে। তাহলে কি দাঁড়ালো? যে পরমাণুর আকার হবে কি? ব্যস্তানুপাতিক। কার? ইলেকট্রোনেগেটিভিটির। বুঝতে পারছো? মানে ব্যাপারটা আসলে এইভাবে হবে, আমি আসলে এটা এইভাবে লিখি যে ইলেকট্রোনেগেটিভিটি হবে আমাদের অ্যাটমিক রেডিয়াসের ব্যস্তানুপাতিক। তার মানে অ্যাটমিক রেডিয়াস যত ছোট হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, কারণ বন্ধনকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কি হবে? কম হবে। আলটিমেটলি আকর্ষণটা কে করে? আকর্ষণটা তো নিউক্লিয়াসই করে, কারণ নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ। তাহলে আকার ছোট হলে আকর্ষণটা বেশি হবে, আর আকার যদি বড় হয় তাহলে কি হবে? বন্ধনকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবে, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কম হবে, আর আকর্ষণ কম মানে ইলেকট্রোনেগেটিভিটি কম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে গেল আমাদের কি? পরমাণুর আকার একটা ফ্যাক্টর। নাম্বার টু ধরো হলো নিউক্লিয়ার আধান। ঠিক আছে, নিউক্লিয়ার আধান। তাহলে নিউক্লিয়ার আধান যত বেশি হবে, ব্যাপারটা হলো এরকম, পরমাণুর কেন্দ্রে আছে ধরো তোমার 5টা প্রোটন। ঠিক আছে, 5টা প্রোটন, আমি যদি এটাকে এইভাবে ধরি, 5টা প্রোটন আছে পরমাণুর কেন্দ্রে। ঠিক আছে, কেন্দ্রে আছে 5টা প্রোটন। তাহলে 5টা প্রোটন, ঠিক আছে, 5টা প্রোটন আমার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে যতটা না তার নিজের দিকে টানবে, আমার যদি প্রোটন সংখ্যা যদি আমার 10টা হয়, বাহিরের কক্ষপথ থেকে ইলেকট্রনকে আরো বেশি টানবে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কেন্দ্রের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে, এখানে আমার আছে 5টা প্রোটন আর এখানে আছে আমার 10টা প্রোটন, তাহলে কেন্দ্রে যত বেশি ধনাত্মক চার্জ থাকবে, বাহিরের যে ইলেকট্রন আছে, বন্ধনকৃত যে ইলেকট্রন আছে, এই বন্ধনকৃত ইলেকট্রনকে খুব সহজে এখানে টানবে, খুব জোরালোভাবে এখানে টানবে। এখানে যা টানবে এখানে তার থেকে বেশি জোরালোভাবে টানবে। তাহলে আমরা আলটিমেটলি জানি কি, তড়িৎ ঋণাত্মকতাটা হলো যে কি, ইলেকট্রনের প্রতি যে চাহিদা বা টান প্রদর্শন করা, যে আকর্ষণটা প্রদর্শন করানো, সেটাই তো তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে আমাদের নিউক্লিয়ার আধান যত বাড়বে, মানে এটাকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি, নিউক্লিয়ার আধান যত বাড়বে তড়িৎ ঋণাত্মকতার মানটাও তত বাড়বে। তার মানে তড়িৎ ঋণাত্মকতার মান আর নিউক্লিয়ার আধান পরস্পরের কি সমানুপাতিক। বুঝতে পারছো ব্যাপারটা? গেল এটা। 3 নম্বরে আসি আমরা। 3 নম্বর হলো, দেখো, ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। কেন বেশি বলো? দেখো, আমি যদি একটা উদাহরণ দেই, ধরো Fe2+ ফেরাস আর Fe3+ ফেরিক, তাহলে ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি প্রদর্শন করবে কে বলো? ফেরাস করবে নাকি ফেরিক করবে? কে করবে বলো? অবশ্যই ফেরিক করবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ কি, Fe3+ মানে কি, এখানে ইলেকট্রন সংখ্যা কম, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আপেক্ষিকভাবে বেশি। কার তুলনায়? ফেরাসের তুলনায়। মানে ব্যাপারটা হলো এরকম, ফেরাস ক্লোরাইড ধরো আর এখানে ধরো ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরাস ক্লোরাইডের মধ্যে যে সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো ফেরাস বেশি করে টানবে, নাকি ফেরিক ক্লোরাইডের মধ্যে যে সমযোজী বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে আয়রনটা বেশি তার নিজের দিকে টানবে? কোন ইলেকট্রনটাকে টানবে? অবশ্যই এখানে টানবে, কারণ ধনাত্মক চার্জ বেশি মানে সেখানে ইলেকট্রনের আপেক্ষিক পরিমাণ কম, প্রোটনের আপেক্ষিক পরিমাণটা বেশি। তাহলে সেই 2 নম্বর কন্ডিশনে চলে আসে, প্রোটন যেখানে বেশি থাকবে আকর্ষণ সেখানে বেশি হবে, আর আকর্ষণ বেশি মানে
তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তার মানে ক্যাটায়নের চার্জ যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। নাম্বার 4, তাহলে এটা কিন্তু উল্টা হয়ে যাবে অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের চার্জ যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত কম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কেন হবে? অ্যানায়নের চার্জ বেশি হলে ইলেকট্রোনেগেটিভিটি কেন কমে যাবে? ধরো আমি একটা উদাহরণ দেই, সেটা হলো ধরো নাইট্রোজেন হলো যে 2- আর হলো নাইট্রোজেন 3-। ঠিক আছে, নাইট্রোজেন 2- আর হলো নাইট্রোজেন 3-। তাহলে এখানে ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি কার থাকবে বলো? ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি কার থাকবে? অবশ্যই নাইট্রোজেন 2- এর থাকবে। কারণটা কি দেখো, নাইট্রোজেন যদি 2- হয়, 2- মানে হলো এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 9টা, কিন্তু প্রোটন আছে কয়টা? 7টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। প্রোটন আছে কয়টা? 7টা। এখানে দেখো ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে, আপেক্ষিকভাবে ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে, ইলেকট্রনের প্রতি চাহিদাটা তত কমবে। এখানে ইলেকট্রনের সংখ্যা কম আপেক্ষিকভাবে, N2- আর N3- এর মধ্যে N2- এর ইলেকট্রন এর আপেক্ষিক পরিমাণ কম N3- এর তুলনায়। তাই তুলনামূলকভাবে যদি বিশ্লেষণ করো, ও ইলেকট্রন গ্রহণ করবে সহজে। কার তুলনায়? ওর তুলনায়। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। তার মানে N3- এর ইলেকট্রোনেগেটিভিটি কম। বন্ধনের ইলেকট্রনের প্রতি N3- এর চাহিদাটা কম থাকবে, বন্ধনের ইলেকট্রনের প্রতি N2- এর চাহিদাটা বেশি থাকবে। আপেক্ষিক যদি তুমি চিন্তা করো তাহলে ব্যাপারটা এভাবে মিলাতে পারবা। ঠিক আছে, তাইলে গেল আমাদের ক্যাটায়নের চার্জ, গেল আমাদের অ্যানায়নের চার্জ। আরেকটা ফ্যাক্টর আছে, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, 5 নম্বর ফ্যাক্টর। এটাকে আমরা বলতে পারি হাইব্রিডাইজেশন দ্বারা আমরা অনেক সময় ব্যাখ্যা করতে পারি। বুঝতে পারছো? হাইব্রিডাইজেশন দ্বারা ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করি দেখো, আমাদের অনেক টাইপের হাইব্রিডাইজেশন আছে। তার মধ্যে দেখো আমাদের sp2 sp3 হাইব্রিডাইজেশন যখন আমরা চিন্তা করব, তখন একটা ব্যাপার মনে রাখবা, এস চরিত্র যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এস চরিত্র যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। দেখো আমরা যদি একটু উদাহরণের সাহায্যে আসি, দেখো আগে আমরা উদাহরণটা একটু পরে আসতেছি, ওয়েট। এখানে ধরো আমি বলি, এখানে হলো এস আর পি, এখানে এস চরিত্র হলো 50%। ঠিক আছে, মানে দুইটা মিলে হলো 100, তো তার মানে এস এর ভাগে পড়ে 50। এখানে হলো যে কি এস একটা পি দুইটা, টোটাল হলো কয়টা? তিনটা মিলে হলো তো 100, তাহলে এস এর ভাগে পড়বে 33.33%। এখানে হলো 3 আর 1 4 মানে হলো এস এর ভাগে পড়বে 25%। ওকে, তাইলে এখানে এস এর চরিত্র বেশি কোথায়? এসপিতে এস এর চরিত্রটা বেশি। তার মানে এসপি সংকরণে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমি যে উদাহরণটার কথা বলছি সেই উদাহরণটায় আসি। আমরা একটা এসপি সংকরিত উদাহরণ নেই। ধরো CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি? ইথাইন। ওকে, এবার আসো sp2 মানে কি? CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? ইথিন। আবার sp3 মানে কি? CH3 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি? ইথেন। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখানে দেখা যায় কি জানো, দেখো এখানে সব জায়গাতে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান সমান হওয়ার কথা। তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান তো 2.5, তাইলে এখানে ইথিন ইথাইন এই তিনটা যৌগতেই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান তো 2.5, মানে সমান হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে না, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির মান এই 3 জায়গাতে কিন্তু সমান না, 3 জায়গাতে 3 রকম। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, তার থেকে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান একটু বেশি 2.62, এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান আরো একটু বেশি 2.82। আমার মানটা হয়তোবা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? তো এই যে আমাদের এখানে দেখো ইথিন ইথাইন
যৌগ ভিন্ন, সংকরণটা ভিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একই পরমাণু এক এক হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এক এক ধরনের আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান দেখাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এটা হলো যে কি, হাইব্রিডাইজেশন যখন চেঞ্জ হয়ে যাবে সেখানে এস চরিত্র যত বাড়বে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির মান তত বাড়বে। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে আমরা টোটাল কয়টা ফ্যাক্টর পড়লাম? 5টা ফ্যাক্টর পড়লাম। ঠিক আছে, কি কি? এই যে নিয়ামকগুলো কি কি? পরমাণুর আকার, নিউক্লিয়ার আধান, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, অ্যানায়নের চার্জ যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত কমে যাবে, আর হলো যে কি আমাদের হাইব্রিডাইজেশন। এই ইনফরমেশনগুলো তোমাদের জেনে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখবো পড়াটা খুব ইজি মনে হবে, কারণ এগুলো ইলেকট্রোনেগেটিভিটির চ্যাপ্টারে ডিটেলসে দেওয়া নাই, কিন্তু তোমরা যখন পড়াগুলো পড়বা এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের, এই রিলেটেড কথাবার্তা তোমাদের পড়তে হবে, কিন্তু এক জায়গাতে সব দেওয়া নাই। ঠিক আছে, ওকে। আমরা এবার আসি আমাদের ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে আমরা এবার পর্যায়ভিত্তিক আলোচনা করব। পর্যায়ভিত্তিক আলোচনা। দেখো পর্যায়ভিত্তিক আলোচনাটা কি? একটা পর্যায় সারণীর আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, ঠিক আছে, মানে লেফট টু রাইট, একটা পর্যায় সারণীর বাম থেকে আমরা কোন দিকে যাচ্ছি? ডান দিকে যাচ্ছি। তখন তড়িৎ ঋণাত্মকতার মানটা কিভাবে পরিবর্তিত হয়? দেখো খুব সহজ বিষয়। আমরা এই যে কিছুক্ষণ আগেই আমরা অ্যাটমিক রেডিয়াসের সাথে তড়িৎ ঋণাত্মকতার মানের আমরা পরিবর্তনটা কিভাবে পড়ছি, যে অ্যাটমিক রেডিয়াস যত বাড়বে তড়িৎ ঋণাত্মকতার মান তত কমবে, আর অ্যাটমিক রেডিয়াস যত কমবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে, জাস্ট ব্যস্তানুপাতিক। এই ব্যাপারটা মনে রাখলেই চলবে। ঠিক আছে, এখানেই এই জিনিসটা কাজে লাগবে। দেখো আমাদের দ্বিতীয় পর্যায়ের যদি আমরা মৌলের কথাগুলো বলি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? লিথিয়াম, তারপরে হলো যে কি আমাদের বেরিলিয়াম, বোরন, কার্বন, তারপর হলো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হলো যে কি নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান 0। ঠিক আছে, ওটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই 17 পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর আকারটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আকার ছোট, তার থেকে বোরনের আকার ছোট, কার্বনের আকার আরো ছোট, নাইট্রোজেনের আকার আরো ছোট, অক্সিজেনের আকার আরো ছোট, সব থেকে ছোট কে? ফ্লোরিন। তাহলে অ্যাটমিক রেডিয়াস যেহেতু কমতেছে, তাহলে আমাদের সূত্র অনুসারে ইলেকট্রোনেগেটিভিটির মানটা কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই কারণেই তুমি দেখবা যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 1.2, বেরিলিয়ামের 1.5, বোরনের 2.0, কার্বন 2.5 মান কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4.0। তার মানে পরমাণুর আকার ধীরে ধীরে কমতেছে আর ইলেকট্রোনেগেটিভিটির মান ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা গেল পর্যায়ভিত্তিক আলোচনা। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, তাই ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়তে থাকে। ওকে, তাহলে এটা যদি আমরা একটা গ্রুপের ক্ষেত্রে আলোচনা করি, একটা গ্রুপ ভিত্তিক যদি আমরা আলোচনা করি, গ্রুপ ভিত্তিক ধর্ম, তাহলে কি হবে বলো? ধরো আমরা গ্রুপ নাম্বার 17 এর ক্ষেত্রে আলোচনা করি। গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর হলো কি? আয়োডিন। বুঝতে পারছো? তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? পরমাণুর আকার, অ্যাটমিক রেডিয়াসের মান কি পায়? বৃদ্ধি পায়। ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার আরেকটু বড়, ব্রোমিনের আকার আরো বড়, আয়োডিনের আকার আরো বড়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের কি বলছি আমরা? অ্যাটমিক রেডিয়াস যদি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি এই মানটা কি হবে? কমতে থাকবে।
বুঝতে পারছো? তাহলে এখন এখানে সব থেকে তড়িৎ ঋণাত্মকতার মান বেশিকার ফ্লোরিনের 4.0, ক্লোরিন 3.0, ব্রোমিন 2.8, আয়োডিন কত 2.5 বা 2.4 এরকম একটা মানে থাকে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? এই তো। তাহলে আমাদের পর্যায়ভিত্তিক আলোচনাতে কি আসলো? একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস কমে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। উপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমিক রেডিয়াস বাড়ে, ইলেকট্রন নেগেটিভিটি কমে। তাহলে এখানে কি শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে? না, অ্যাটমিক রেডিয়াস কমলে ইলেকট্রন অ্যাফিনিটি এই মানটাও বাড়ে, আয়োনাইজেশন এনার্জি এই মানটাও বাড়ে। আর এক্ষেত্রে কি হয় বলো তো? ইলেকট্রোনেগেটিভিটি কমা মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটির মান কমা, আয়োনাইজেশন এনার্জির মান কমা। বুঝতে পারছো ব্যাপারটা? সব একসাথে এখন মাথায় রাখো। 3টে আলোচনা তো আমাদের হয়ে গেছে। আমাদের এটা নিয়ে 3 নম্বর আলোচনা চলতেছে। তড়িৎ ঋণাত্মকতার আগে আমাদের ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এই 2টা আলোচনা হয়েছে। তাহলে আমরা প্রতি ক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি? অ্যাটমিক রেডিয়াসের সাথে এদের সম্পর্কগুলো কি? অ্যাটমিক রেডিয়াস যদি কমে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি সব কিছু বাড়ে। আর অ্যাটমিক রেডিয়াস যদি বাড়ে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এই মানগুলো কমবে। কি বুঝতে পারতেছো ব্যাপারগুলো? ওকে। তো আমাদের কিছু তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখতে হবে। তো আমি একটা লিস্ট করে দেই, এই লিস্টের মানগুলো তোমরা একটু মনে রাখবা। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম এর মানটা মনে রাখবা। এখান থেকে বোরনের মান মনে রাখবা, কার্বন, সিলিকন, তারপরে হলো যে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, অ্যান্ড হলো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। এই কয়টা তড়িৎ ঋণাত্মকতার মান তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? এখানে একটু দেখো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, লিথিয়াম 1.0, সোডিয়াম 0.9, বেরিলিয়াম হলো 1.5, বোরন 2.0, কার্বন 2.5, সিলিকন 1.7, নাইট্রোজেন 3.0, ফসফরাস 2.1, অক্সিজেন 3.5, সালফার 2.2 বা 4, সালফার 2.4, ফ্লোরিন হলো 4.0, ক্লোরিন 3.0, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5। ঠিক আছে? এইভাবে তোমরা এই মানগুলো একটু মুখস্থ করে ফেলবা। এই মানগুলো মুখস্থ করলে পর তোমাদের অনেক ইজি হয়ে যাবে যে কোনো কিছু ব্যাখ্যা করতে। বুঝতে পারছো? এগুলো ইজি হয়ে যাবে। ওকে। তো আমরা এবার এই যে মানগুলো আমরা কিভাবে পাইছি জানো? এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমরা পাইলাম, এগুলো আসলে কিভাবে পাইলাম? পলিং স্কেল দ্বারা পাইলাম। পলিং স্কেল। ঠিক আছে? পলিং স্কেল। আচ্ছা, পলির সূত্র তো তোমরা অবশ্যই জানো। ঠিক আছে? কোনটা বলো তো? প্রথম পত্রের 2য় অধ্যায়ে তোমরা পড়ছো, একটা অরবিটালে 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। কি ঠিক আছে? চেঞ্জ কোন জায়গাতে হয়? এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যাতে যে চেঞ্জ হয়। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অন্যটা ঘুরবে কি ঘড়ির কাঁটার বিপরীতে, স্পিনে যে চেঞ্জ হয়ে যায়, সেই পলিং। কিন্তু সেই পলিংই সে একটা সূত্রের মাধ্যমে আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আমাদের ধারণা দিছে। তার সূত্রটা কি জানো? তার সূত্রটা হলো এরকম, XA মাইনাস XB ইকুয়াল টু হলো 0.208 ইন্টু রুট অফ EA মাইনাস B, মানে এ মাইনাস না, সরি টু সে এ বন্ড বি আর কি। ঠিক আছে? এ বন্ড বি মাইনাস আবার রুট এ বন্ড এ ইন্টু বি বন্ড বি। এই সূত্রের মাধ্যমে বিজ্ঞানী
এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমি মুখস্থ করতে বলছি তোমাদের, ওই তড়িৎ ঋণাত্মকতার মানগুলোকে উনি দিয়েছেন। বুঝতে পারছো? তো এখানে কি জানো, এখানে ই হলো কি, ই হলো এ বি এর বন্ধন শক্তি, বন্ধন শক্তি, ঠিক আছে? ই এ বি হলো, ই এ বি হলো এ বি এর মধ্যে বন্ধন শক্তি, ওকে। আর ই এ এ হলো কি বলো, ই এ এ হলো এ এ এর মধ্যে, এর মধ্যে বন্ধন শক্তি, বন্ধন শক্তি। বিবি মানে কি, বি এর মধ্যে কি শক্তি, বন্ধন শক্তি, ওকে। মানে ব্যাপারটা হলো এরকম, এ টু আর বি টু মিলে তৈরি করছে কি, টু এ বি, একটা সমযোজী যৌগ, ঠিক আছে? অর্থাৎ এ টু এর সাথে বি টু এর বিক্রিয়ায় একটা সমযোজী যৌগ তৈরি হয়েছে টু এ বি। তাহলে এখন এই যে এ টু, এদের মধ্যে যে বন্ধনটা, এটাই হলো যে এটা, ঠিক আছে? এদের মধ্যে যে বন্ধনটা, ঠিক আছে, এ টু এদের মধ্যে যে বন্ধন এ এ, এটা হলো যে এটা, আর বিবি মানে বি টু মানে বিবি, এদের মধ্যে যে বন্ধনটা সেটা হলো ই বিবি। আর টু এ বি মানে হলো যে কি, আমাদের এই যে বন্ধনে অংশগ্রহণকারী যে বন্ধনটা, মানে সমযোজী বন্ধনের যে বন্ধন শক্তি, এটা হলো এটা। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই সূত্রকে অ্যানালাইসিস করে, এই সূত্রকে অ্যানালাইসিস করে বিজ্ঞানী পলিং স্কেল, আমরা পলিং এর সূত্র থেকে আমরা এই যে মানগুলো যেগুলো আমি বলছিলাম, এই মানগুলো আমরা পাই। বুঝতে পারছো ব্যাপারটা? আরও একজনের সূত্র দিছে, ঠিক আছে, আরও একজনের সূত্র দিছে, সেই সূত্রটা হলো মিউকোলিনের সূত্র বলা হয়, মিউকোলিনের সূত্র, ঠিক আছে? মিউকোলিনের সূত্রটা কি জানো? উনি কি বলছে, উনি বলছে এটা যে তড়িৎ ঋণাত্মকতার মানটা হলো কোনো একটা পরমাণুর, মানে যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানটা তুমি হিসেব করবা, সে পরমাণুর, সেই পরমাণুটার আয়োনাইজেশন এনার্জি মানে আয়নীকরণ শক্তি আর হলো ইলেকট্রন আসক্তি, এই দুইটার যদি তুমি গড় মান করো, গড় মান করলে যেটা পাবা সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে মিউকোলিন কি বলছে? মিউকোলিন বলছে যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, এই দুইটার গড় মান হবে কোনো একটা পরমাণুর কি, তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা আপাতত এত গভীরে আর যাব না, এদের আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান বের করতে বলবে না কখনো, আমরা জাস্ট জেনে রাখলাম যে এই মানগুলো কারা দিছে, তারা কিভাবে, কোন সূত্রের মাধ্যমে দিছে। যদি পারো সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে গেল আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা তড়িৎ ঋণাত্মকতাগুলো পড়লাম, তাই না? তাহলে এই তড়িৎ ঋণাত্মকতা জেনে আমরা কি করব? এর ব্যবহার করতে হবে না? তড়িৎ ঋণাত্মকতার ব্যবহার করতে হবে না আমাদের? ব্যবহার, তড়িৎ ঋণাত্মকতা জেনে আমি কি কি করব, কোন কোন কাজে আমি এটাকে কাজে খাটাবো, ঠিক আছে? এটা তো আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান দেখো, তড়িৎ ঋণাত্মকতার ব্যবহার করে আমরা কি করব বলো, কি করব? কি করব আমরা তড়িৎ ঋণাত্মকতার ব্যবহার বলো? মনে রাখবা, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি আইড উচ্চারণ হবে তার সাথে। নাম্বার ওয়ান, তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি হবে আইড উচ্চারণ হবে তার সাথে, ঠিক আছে? কথাটা আসলে একটু আমি লিখছি আমার নিজের ভাষার মতো লিখছি আর কি, ঠিক আছে? তোমরা ব্যাপারটা তোমাদের কাছে সহজে উপস্থাপনা করার জন্য আমি ব্যাপারটাকে সহজে লিখলাম আর কি। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি আইড উচ্চারণটা তার সাথে হবে। আচ্ছা, ব্যাপারটা এরকম দেখো,
ধরো PCl3, PCl3 এটার নাম কি বলো তো? এটার নাম হলো ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। ওকে, আচ্ছা এটার উচ্চারণটা এরকম হয়নি কেন? ট্রাইক্লোরিন ফসফরাইড বা ফসফাইড, ট্রাইক্লোরিন ফসফাইড, এইটা তুমি না বলে কেন বলো এটাকে ফসফরাস ট্রাইক্লোরাইড? কারণটা কি বলো? এই যে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান পড়ছো কত? 2.1। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান পড়ছো কত? 3.0। এখন দেখো তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার? ক্লোরিনের। তাহলে আমি কি বলছি? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি আইড উচ্চারণ হবে তার সাথে। তার মানে এখানে আইড উচ্চারণটা কার সাথে যাবে? ক্লোরিনের সাথে যাবে। তার মানে নামটা কি হয়ে গেল? ফসফরাস ট্রাইক্লোরাইড। এটাকে আমি অবশ্যই কি বলবো না? ট্রাইক্লোরিন ফসফাইড বলবো না কি? ঠিক আছে, আরও আছে, অনেক উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ আছে। আচ্ছা ধরো আমরা H2O, ওয়াটার, পানি, এটার নাম কি? হাইড্রোজেন অক্সাইড। তাহলে এটাকে অক্সিজেন হাইড্রেট বলি নাই কেন? এটাকে আমরা বলি কি? হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড। কিন্তু এটাকে আমরা কি বলি না? অক্সিজেন হাইড্রাইড বলি না। কেন বলি না বলো এবার? এটা আমাদের হয় না, এটা হয়। তাহলে এটা কেন হয় না, এটা কেন হয় বলো? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। তাহলে আমি কি বলছি? তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি আইড উচ্চারণ হবে তার সাথে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আসো, ধরো আমাদের ক্লোরিনের সাথে ধরো ব্রোমিন, সিএলবিআর। এখন এই যে সিএলবিআর, এটাকে কি বলবো? ক্লোরিন ব্রোমাইড বলবো নাকি ব্রোমোক্লোরাইড বলবো? বলো তোমরা এখন। ক্লোরোব্রোমাইড নাকি ব্রোমোক্লোরাইড, কোনটা উচ্চারণ হবে বলো? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.0। ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.8। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার? ক্লোরিনের। তাহলে আইড যাবে ক্লোরিনের সাথে, তার মানে ব্রোমোক্লোরাইড এটা সঠিক। ক্লোরোব্রোমাইড এটা ভুল। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো জানলে ঠিকঠাক, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের উচ্চারণটা ঠিকঠাক করতে পারবো। ঠিক আছে, উচ্চারণটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ব্যবহার, তড়িৎ ঋণাত্মকতার 1 নম্বর ব্যবহার শিখলাম। ঠিক আছে, ওকে। নাম্বার 2, অনেকগুলো ব্যবহার আছে আমাদের। তড়িৎ ঋণাত্মকতার মানে অনেকগুলো ব্যবহার আছে। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হলো সমযোজী যৌগের আয়নিক চরিত্র। এই জিনিসটাও কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতা দ্বারা ব্যাখ্যা করতে পারবো। বুঝতে পারছো এখন কেমন হয়ে গেল ঘটনা? সমযোজী যৌগের মধ্যে আয়নিক চরিত্র মানে যৌগটা দেখতে তোমার কাছে মনে হবে সমযোজী, কিন্তু তার মধ্যে কিছুটা আয়নিক চরিত্র ঢুকে গেছে। এখন কত পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ হিসেবে কতটা আয়নিক চরিত্র ঢুকে গেছে, এই জিনিসটুকু আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ধরি ব্যাপারটা এইভাবে। ধরো এখানে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হলো হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, তাহলে এই যে যৌগগুলো, এই যৌগগুলো সবাই কিন্তু সমযোজী, কিন্তু এদের মধ্যে কি প্রবেশ করছে? আয়নিক চরিত্র প্রবেশ করছে। ঠিক আছে, কোনো যৌগই 100% সমযোজী নয়, আবার 100% আয়নিক নয়। মানে সমযোজী যৌগের মধ্যে কিছুটা আয়নিক চরিত্র ঢুকে যায়, আবার আয়নিক যৌগগুলোর মধ্যেও কিছুটা সমযোজী চরিত্র ঢুকে যায়।
তাইলে এখানে এই সমযোজী যৌগ, যেহেতু এখানে এটাও অধাতু এটাও অধাতু, আমরা নিশ্চিতভাবেই বলবো, প্রথম দেখার মাধ্যমেই আমরা বলবো এই যৌগগুলো সব সমযোজী যৌগ। কিন্তু এটার মধ্যে কত পার্সেন্ট সমযোজী আছে আর কত পার্সেন্ট আয়নিক আছে, এই জিনিসটুকু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? কিভাবে বের করবো বলো? দেখো, আয়নিক চরিত্র, আয়নিক চরিত্র এর শতকরা হিসেব, আয়নিক চরিত্র শতকরা হিসেব, শতকরা হিসেবে আমাদের সূত্রটা কি জানো? সূত্রটা হলো 16 ইন্টু ডেল এক্স, 16 ডেল এক্স প্লাস 3.5 ডেল এক্স হোল স্কোয়ার। এখানে ডেল এক্সটা কি জানো? এই যে আমরা পলিং এর স্কেলে এক্স এ মাইনাস এক্স বি লিখছি না, তাহলে এক্স এ হলো যে কি এ পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতার মান, এক্স বি মানে কি বি পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতার মান। তাহলে এক্স এ মাইনাস এক্স বি মানে কি? ডেল এক্স, তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য। তাহলে এখন দেখো, আমরা এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য দিয়েই আমাদের শতকরা, আয়নিকের শতকরা চরিত্র আমরা বের করে নিতে পারবো, খুব সহজেই পারবো। দেখো আমরা করে ফেলি। এখানে দেখো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, ফ্লোরিন 4.0, তার মানে হাইড্রোজেন ফ্লোরাইডে ডেল এক্স এর মান কত হয়? 1.9। ওকে, এখানে দেখো এটা হলো 2.1 মাইনাস 3.0, এখানে 0.9, এখানে 2.1, 2.8, ডেল এক্স এর মান 0.7, 2.1, 2.5, ডেল এক্স এর মান 0.4। ওকে, তাহলে এবার আমরা সূত্রতে বসায় করে দেই। দেখো, সূত্রতে বসে আমরা করে দেই। এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে আয়নিক চরিত্র কত ভাগ হয়? 16 ইন্টু 1.9 প্লাস 3.5 ইন্টু 1.9 হোল স্কোয়ার কত হয় দেখো? তাহলে হলো 1.9 স্কোয়ার ইন্টু 3.5 ইকুয়াল প্লাস হলো 16 ইন্টু 1.9, 43%, 43% আয়নিক। তার মানে 100 ভাগের মধ্যে, হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে 100 ভাগের মধ্যে 43% হলো আয়নিক চরিত্র, আর বাদ বাকি 57% হলো সমযোজী চরিত্র। এবার আসো আমাদের পরবর্তীতে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে আমরা আসি। 16 ইন্টু 0.9 প্লাস 3.5, 0.9 হোল স্কোয়ার, তাহলে 0.9 স্কোয়ার ইন্টু 3.5 আর হবে প্লাস ব্র্যাকেট 0.9 ইন্টু 16, 17%। এখানে হলো 17% আয়নিক, বাদ বাকিটুকু হলো যে কি আমাদের সমযোজী। হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে দেখো কত হচ্ছে আমাদের ডিফারেন্স 0.7, তাহলে 16 ইন্টু 0.7 প্লাস 3.5 ইন্টু 0.7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে দেখো? 0.7 স্কোয়ার ইন্টু 3.5 ইকুয়ালস প্লাস হলো 0.7 ইন্টু 16, তাহলে এটা হলো 13%। এখানে হলো 30% আয়নিক। হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো? 16 ইন্টু 0.4, 3.5 ইন্টু 0.4 হোল স্কোয়ার, তাহলে কত হবে? 0.4 স্কোয়ার ইন্টু 3.5 প্লাস 0.4 ইন্টু 16, 6.95 মানে 7%, 7% আয়নিক। তাইলে এখন এখানে কি দেখা যাচ্ছে দেখো, আমরা এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো জানলে পর কোন যৌগের মধ্যে কত পার্সেন্ট আয়নিক থাকে সেই হিসেবটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি। বুঝতে পারছো? তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইডের আয়নিক চরিত্র সব থেকে বেশি, আর হাইড্রোজেন আয়োডাইডের আয়নিক চরিত্র সব থেকে কম। তাহলে যেখানে আয়নিক চরিত্র বেশি সেখানে সমযোজী কম, যেখানে আয়নিক চরিত্র কম সেখানে সমযোজী বেশি। ব্যাস, আমরা এই সংক্রান্ত আলোচনাটা আমরা জেনে ফেলতে পারলাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সমযোজী যৌগের আয়নিক চরিত্র,
এই তড়িৎ ঋণাত্মকতার মান দ্বারা ব্যাখ্যা করতে পারতেছি। এবার দেখো আরও একটা আলোচনা, সেটা হলো কি, দেখো অ্যাসিড ক্ষার চেনার উপায়, অ্যাসিড ক্ষার চেনার উপায়। এই তড়িৎ ঋণাত্মকতার মান দ্বারা আমরা অ্যাসিড এবং ক্ষারগুলোকে চিনতে পারি। সেটা কিভাবে চিনতে পারি দেখো, ধরো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ঠিক আছে, আবার এখান দিয়ে নিলাম ধরো আমরা নাইট্রিক অ্যাসিড HNO3। এখন দেখো এইটা কেন ক্ষার আর এইটা কেন অ্যাসিড, বুঝতে পারছো? ক্ষার মানে কি OH আয়ন নির্গত হবে, OH আয়ন বের হবে, ঠিক আছে। OH আয়ন যদি বের হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ক্ষার বলি। আর যদি H+ আয়ন বের হয় তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। এখন দেখো আমি যদি এটার গাঠনিক সংকেতে আসি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমি এভাবে লিখতে পারি, এ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটাকে আমি এভাবে লিখতে পারি, এ হলো নাইট্রিক অ্যাসিড। বুঝতে পারছো ব্যাপারটা? এখন আমাদের প্রশ্ন হলো যে কি, আমাদের এখান থেকে OH আয়ন বের হয়েছে, তার মানে বন্ধনটা এখান থেকে ভাঙছে। এখান থেকে কেন এটা বের হয়নি, এখান থেকে কেন H বের হয়েছে? বুঝতে পারছো ব্যাপারটা? এখান থেকে H বের হয়েছে, বাট এখান থেকে বের হয়েছে কি, OH। এটার কারণটা কি? এখান থেকে H বের হওয়ার কারণেই এটা অ্যাসিড হয়েছে, আর এখান থেকে OH বের হওয়ার কারণেই এটা কি হয়েছে, ক্ষার হয়েছে। তাহলে এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে দেই দেখো, এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.9। দেখো 3.5 আর 2.1, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 1.4। ওকে, আর এই যে 3.5 আর এখানে 0.9, এখানে ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা অলমোস্ট 2.6। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো অক্সিজেনের সাথে সোডিয়ামের ডিফারেন্সটা বেশি, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের ডিফারেন্সটা কি, কম। তাহলে বন্ধন কোনগুলো অ্যাট্রাকশন বেশি হবে? কি বলছিলাম, তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হবে সেই ইলেকট্রনগুলোই অনেক বেশি নিউক্লিয়াস কর্তৃক মানে আকর্ষিত হবে। তাহলে অক্সিজেন সোডিয়ামের সাথে যে বন্ধনের ইলেকট্রনগুলো আছে, এই বন্ধনের ইলেকট্রনগুলো বেশি করে কার দিকে যাবে, অক্সিজেনের দিকে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে ভাঙবে? সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙবে সোডিয়াম আয়ন আর OH আয়ন হিসেবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি বের হয়ে যাচ্ছে, OH আয়ন বের হয়ে যাচ্ছে, আর OH আয়ন বের হওয়া মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। এরপরে দেখো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি তুলনা করি, তাহলে এখানে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0। তাহলে এবার আসো এখানে 3.5 2.1 মানের ব্যবধান কত, 1.4, 3.5 3.0 মানের ব্যবধান কত, 0.5। তাহলে ঠিক এবার তোমরা নিজেরাই চিন্তা করো, ক্যালকুলেশন করে মিলাই নাও কোনটা দিয়ে ভাঙবে। যেখানে তড়িৎ ঋণাত্মকতার মানের ব্যবধানটা বেশি, তার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে বন্ধনের ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের থেকেও অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনের প্রতি এই অক্সিজেনের চাহিদাটা বেশি থাকবে, আকর্ষণটা বেশি থাকবে। তাই বন্ধনটা এদিক দিয়ে ভাঙলে পর কি হবে, NO3 মাইনাস হয়ে যাবে আর Hটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে কোনো যৌগ থেকে যখন H+ বের হবে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো তোমরা। তাহলে এই যে আমাদের অ্যাসিড ও ক্ষার চেনার উপায়, OH আয়ন বের হওয়ার মাধ্যমে আর H+ বের হওয়ার মাধ্যমে, এটা আমরা তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে ব্যাখ্যা করতে পারি। পাশাপাশি দেখো এই যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এদের যে তীব্রতা, এদের তীব্রতাকেও কিন্তু আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে ব্যাখ্যা করতে পারি। এরা সবাই কিন্তু অ্যাসিড। এখন দেখো এরা সবাই অ্যাসিড হলেও এখানে কিন্তু দেখো ফ্লোরিনের সাথে হাইড্রোজেন সরাসরি যুক্ত আছে, ক্লোরিনের সাথে হাইড্রোজেন সরাসরি যুক্ত আছে, ব্রোমিনের সাথে হাইড্রোজেন সরাসরি, আয়োডিনের সাথে হাইড্রোজেনটা কি আছে, সরাসরি যুক্ত আছে। তাহলে এখন দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হলো কত, 1.4। ঠিক আছে, এখানে তড়িৎ এখানে হলো 4.0 আর হলো আমাদের কত 2.1। ঠিক আছে, আচ্ছা এখানে ব্যাখ্যাটা একটু এভাবে দাও, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, কারণ এই ব্যাখ্যার সাথে মেলবে না। কারণটা কি,
এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে কিন্তু হাইড্রোজেনটা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত নাই, কিন্তু হাইড্রাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনটা সরাসরি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত। এই কারণে এখানে তড়িৎ ঋণাত্মকতার মান যার কম, অ্যাসিডের তীব্রতা তার বেশি, কারণ এখানে আকারটা বড়, আয়োডিনের আকারটা বড় আর হাইড্রোজেনের আকারটা কি ছোট। তাইলে হাইড্রোজেনের এই যে বন্ধনের যে ইলেকট্রন, এই বন্ধনের ইলেকট্রন প্রতি এই আয়োডিনের চাহিদাটা কম, কিন্তু ফ্লোরিনের আকার কি, ফ্লোরিনের আকার ছোট, ঠিক আছে। ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এখানে কিন্তু চাহিদাটা বেশি, তাই এখানে কি হবে, হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা বেশি হবে। হাইড্রোজেন আয়োডাইড থেকে সহজে প্রোটন বের হবে, এখান থেকে হাইড্রোজেনটা সহজে বের হবে, যেহেতু আকারটা বড় আর আকারটা ছোট হওয়ার কারণে এখান থেকে সহজে প্রোটন বের হবে না। বুঝতে পারছো? তার মানে হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা বেশি, হাইড্রোজেন ব্রোমাইডের তীব্রতা তার থেকে একটু কম, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, সব থেকে তীব্রতা কম হলো হাইড্রোজেন ফ্লোরাইড। এই প্রবলেমটা ওইটার ব্যতিক্রম, কারণ এখানে হাইড্রোজেনটা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত নাই, কিন্তু এখানে হাইড্রোজেনটা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে। তাই কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান যত, এটা হলো হাইড্রাসিডের ক্ষেত্রে। আমি একটু লিখে দিই ইনফরমেশনটা, একটু লিখে দিই। হাইড্রাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর, হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত কম, সেন্ট্রাল অ্যাটমের সাইজ তত বেশি, ঠিক আছে। অ্যাসিডের তীব্রতা তত বেশি, অ্যাসিডের তীব্রতা তত বেশি, এই ব্যাপারটা মাথায় রাখবা, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি কম হলে, কার ক্ষেত্রে, হাইড্রাসিডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কম হলে অ্যাটমিক রেডিয়াস মানে আকারটা বড় হয়, তাহলে অ্যাসিডের তীব্রতাটাও কি হবে, বেশি হবে। ওকে, তাহলে আমরা অ্যাসিড এবং ক্ষারগুলাকে এই তড়িৎ ঋণাত্মকতার মানের সাহায্যেও কিন্তু চিনতে পারি। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করতে পারি বলো দেখি। 4 নাম্বার, কোন বন্ধনটা শক্তিশালী কম আর কোন বন্ধনটা বেশি শক্তিশালী সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, বন্ধন শক্তি তত বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, বন্ধন শক্তি তত বেশি। তাহলে দেখো, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, দেখো এটা দিয়েও কিন্তু তুমি এদের এই অ্যাসিডের তীব্রতাটাও তুমি ব্যাখ্যা করতে পারবা, এখনই ব্যাখ্যা করতে পারবা। দেখো, আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4.0, হাইড্রোজেন 2.1, মানের ব্যবধান 1.9, 3.0, 2.1, মানের ব্যবধান 0.9, 2.8, 2.1, মানের ব্যবধান 0.7, 2.5, 2.1, মানের ব্যবধান 0.4। বুঝতে পারছো? তাহলে কি বলছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, বন্ধন শক্তি তত বেশি। তার মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি কোথায়, 1.9, হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী, হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধনটা অনেক বেশি শক্তিশালী। তার থেকে একটু কম শক্তিশালী হাইড্রোজেন ক্লোরাইড, তার থেকে আরও কম হাইড্রোজেন ব্রোমাইড। সব থেকে কম শক্তিশালী বন্ধন কোনটা, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে যার বন্ধন শক্তি কম, তাহলে আমি এখানে লিখতে পারি যে বন্ধন শক্তির ক্রম হাইড্রোজেন আয়োডাইড এর তুলনায় হাইড্রোজেন ক্লোরাইডের বেশি, হাইড্রোজেন ব্রোমাইডের বেশি, তার তুলনায় হাইড্রোজেন ক্লোরাইডের বেশি, সব থেকে বেশি হাইড্রোজেন ফ্লোরাইড। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সুতরাং অ্যাসিডের তীব্রতা কি হবে, এবার মিলিয়ে নাও। হাইড্রোজেন আয়োডাইড তীব্র অ্যাসিড, কার তুলনায়, হাইড্রোজেন ব্রোমাইডের তুলনায়, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইডের তুলনায়। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই হলো আমাদের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি। কি ঠিক আছে? আরো একটা জিনিস ব্যাখ্যা করা যায়, সেটা হলো কি জানো, ধাতু আর অধাতুকে চেনা যায়। ধাতু কোনটা, অধাতু কোনটা। অধাতু সমূহের ইলেকট্রোনেগেটিভিটি হাই, ধাতু সমূহের ইলেকট্রোনেগেটিভিটি লো। বুঝতে পারছো ব্যাপারটা? অধাতু সমূহের ইলেকট্রোনেগেটিভিটি হাই, এ কারণে দেখবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন,
এদের সকলের ইলেকট্রোনেগেটিভিটির মান 2.0 এর বেশি। ম্যাক্সিমাম অধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান 2.0 এর বেশি। আর ধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান ম্যাক্সিমাম সময়ের ক্ষেত্রে দেখা যায় 1.5 এর কম। 1.5 এর কম, তাহলে তারা কি হবে? ধাতু হবে। তাহলে 1.5 এর কম যদি হয় তারা ধাতু, আর 1.5 এর বেশি হয়ে গেলে এটা 2.0 না দিয়ে আমি এটা 1.5 এর বেশিও দিতে পারি। ঠিক আছে, 1.5 এর বেশি হয়ে গেলে তারা কি? অধাতু। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে খুব সহজেই তুমি তড়িৎ ঋণাত্মকতার মান দ্বারা ধাতু এবং অধাতুকে তুমি ফাইন্ড আউট করতে পারবা, বা অথবা তুমি চিন্তাও করতে পারবা যে ধাতুর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত হতে পারে, অধাতুর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত হতে পারে। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমাদের অনেক আলোচনা হলো, আজকে এই পর্যন্তই। তোমরা এই সকল ইনফরমেশনগুলো একটু খাতায় নোটস করে রাখবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটাকে বরাবরের মতো একই কথা বলে যাব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করে দাও, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।